খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। 18 থেকে 23 মার্চ ঈদের ছুটি, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রী। ঈদে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করলে ডাক্তারদের লাইসেন্স স্থগিত, হুঁশিয়ারি মন্ত্রীদের। পল কাপুরের সাথে বিএনপি জামায়াতের বৈঠক, রিজওয়ানা ও খলিলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদের দাবি ডাক্তার তাহিরের। গোটা মধ্যপ্রাচ্যে অচলাবস্থা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা আরও জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 18 মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রথম আমার বিল্ডিং থেকে শুরু করো, উনি যেটা করেছেন প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলে যে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটা 7 দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবার 20 জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য জবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়াও আসন্ন 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। যে সমস্ত প্রতিষ্ঠান আছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সচিবালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান তিনি। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। কোনো বাসই ইচ্ছা মতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন ন্যায়,
কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। যে কোনো দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের কথাও জানান মন্ত্রী। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে। এবং মালিক সমিতি, আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? সড়ক, নৌ ও ট্রেন যাত্রায় সার্বক্ষণিক নিরাপত্তার কথাও জানান শেখ রবিউল আলম। আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অফিস সময়ে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ক্লিনিকে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে বিএমডিসির নিবন্ধন স্থগিত সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শুধু চিকিৎসকের বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট ও বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করবে সরকার। অফিস সময়ে শরীয়তপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রাজেশ মজুমদার প্রাইভেট চেম্বারের সময় দেয়ায় তার লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের আরও একটি রিপোর্ট। গত 4 মার্চ শরীয়তপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে অফিস সময়ে একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখতে যান। বিষয়টি ধরা পড়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায়। সংবাদটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 250 শয্যা জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত। বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, ওই ঘটনায় ডাক্তার রাজেশের বিএমডিসি নিবন্ধন 6 মাসের জন্য স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি তাকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তা 3 দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি। আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তো উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবেন, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্যসেবাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। একই সঙ্গে শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে চিকিৎসাধীন রোগীরা ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সেখানে থাকতে পারবেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা আগামী 7 কর্মদিবসের মধ্যে জানাতে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলার স্বাস্থ্য লেভেলে আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে। মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি। ওষুধ দিচ্ছে, যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্য যে আমরা দেখেন অ্যাকশনে যাচ্ছি। এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স ধরছে, আরেকখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি। এখন উই আর ট্রাইং। আমি মুদ্রা কথা একটা আমরা চেষ্টা করতেছি, আপনারাও তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা, সব নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই। হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ করে অল্প খরচে উন্নত সেবা দিতে সরকার কাজ করছে বলে জানান সাখাওয়াত হোসেন।
রোগীদের জন্য বরাদ্দ, সরকারি ঔষধ বাইরে বিক্রি বন্ধে গোয়েন্দা সহায়তা নেয়ার কথাও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রযুক্তি চলমান দ্রুত পরিবর্তনশীল সময়ে সঠিক ও দায়িত্বশীল তথ্য পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্য ক্যাডার ও তথ্য কর্মীদের তাগিদ দেন তথ্য শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। গতকাল তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলটি পরিণত হয় মতবিনিময় ও পেশাগত দায়বদ্ধতার আলোচনায়। অংশ নেন তথ্য ক্যাডারের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বস্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ইফতার মাহফিলে অংশ নেন সরকারের মহিলা, শিশু ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2024-এর জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, যার আত্মত্যাগে মুড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলন। টানা 36 দিনের আন্দোলনে অবশেষে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সাইদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় 9 এপ্রিল রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল বছরের 24শে জুন রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ, রংপুর রেঞ্জের ডিআইজি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি গুলির সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ 8 মাস ধরে চলমান বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষা। বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের 9 তারিখে। এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, গুলির কারণে আবু সাইদের মৃত্যু হয়নি। তাদের প্রত্যাশা আসামিরা ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাবেন। আমার সুস্পষ্ট আর্গুমেন্ট ছিল এই ট্রাইব্যুনালে যে আবু সাইদ যেহেতু একজন বীর ছিলেন এবং তার বীরত্বগাথা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তার এই বীরত্বগাথার ঘটনাটিকে ছাপিয়ে একজন আনআর্মড পিসফুল সিট ইন সিভিলিয়ান হিসেবে তার এই মামলাটা এখানে আনাটা আইনগতভাবে কতটুকু যুক্তিযুক্ত তা ট্রাইব্যুনালের ফাইন্ডিংস এবং ভবিষ্যতে আপিল বিভাগের আপিলের নিষ্পত্তির মাধ্যমে ইহা পরিলক্ষিত হইবে বলে আমি বিশ্বাস করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এই মামলায় মোট আসামির মধ্যে 24 আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তার আছেন পুলিশ সদস্য সহ 6 আসামি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে বেরিয়ে ডক্টর মঈন খান সাংবাদিকদের বলেন, সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে দুদেশের জনগণের পারস্পরিক বিষয় নিয়ে। ভবিষ্যৎ সরকারের নীতিমালা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মঈন খান। সেই সাথে বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান। এর আগে এক স্থানে বৈঠক করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন, অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও দৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিভিন্ন উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পল কাপুর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিয়েছে আফ্রিকার দেশ লিবিয়া। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস.এম. সুলাইমান এ সমর্থনের কথা জানান। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে দুই সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকে জাল ভোট, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া এবং নানা অনিয়মের অভিযোগ আসে। 53টি আসনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ নিয়ে আইনি লড়াই চলবে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কথা উল্লেখ করে তিনি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর তথ্য দিয়েছেন বলেও মন্তব্য করেন। তাহের অভিযোগ করেন, সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রাজনৈতিক আতাতের পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন। সংবিধান সংস্কার ও জুলাই সনদে যে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নে সরকার নানা অজুহাত দিচ্ছে এবং আদালতকে ব্যবহার করে জনরায় উপেক্ষা করছে বলে অভিযোগ তার। ডেপুটি স্পিকার ইস্যুতে তিনি বলেন, লিখিত প্রস্তাব এলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সংঘাত। ইরানের বিভিন্ন শহরে চলছে জোট বাহিনীর মুহুর্মুহু হামলা। সময়ের সাথে বাড়ছে হত্যাযজ্ঞ। লেবাননেও চলছে ইসরায়েলের স্থল ও বিমান হামলা। জবাবে ইরানের পাল্টা হামলা চলছে সৌদি, কাতার, কুয়েত ও আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যে। শুধু মার্কিন সামরিক ঘাঁটি ও তেলবাহী ট্যাঙ্কারই নয়, ইরানের হামলায় পড়ছে বিলাসবহুল হোটেল সহ বেসামরিক স্থাপনাও। অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য এখন প্রায় অচল। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও তেল গ্যাস ক্ষেত্র। জীবন বাঁচাতে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোও কি যুদ্ধে জড়িয়ে পড়বে? বিশ্বকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতিপক্ষ সংখ্যায় বেশি হলেও যুদ্ধের মাঠ ছেড়ে পালায় না ইরান। টানা 6ষ্ঠ দিনে এসেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক লক্ষ্যবস্তুতে হামলার পর সেটি আবারও প্রমাণ করছে মুসলিম প্রধান দেশটি। ইরানের বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য এখন কার্যত অচল। ইসরায়েলের বিভিন্ন শহরের সুপারমার্কেট ও গ্যাস পাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ধসে পড়েছে বহু ঘরবাড়ি। সাইরেনের শব্দে আটকে ওঠা বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের পরমাণু স্থাপনাতেও হামলার পরিকল্পনা করছে ইরান। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেহরানের মিসাইল হামলার প্রধান লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো হলেও হামলা থেকে বাদ পড়ছে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহরের নামি দামি বেসামরিক স্থাপনাগুলো। বৃহস্পতিবারও দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ কয়েকটি দামি হোটেলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাদের হামলা থেকে বাদ পড়েনি তুরস্ক সহ আজারবাইজান, সাইপ্রাসও। বৃহস্পতিবার শুধু কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের 20টি টার্গেটে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। মিসাইল হামলা হয় কাতারের রাজধানী দোহায়। কয়েক দফা বিস্ফোরণের পর দেশটির সরকার জরুরি সতর্কতা জারি করে। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কুয়েত, বাহরাইন সহ কয়েকটি দেশ মিসাইল প্রতিহত করার দাবি তুলেছে। তবে তুরস্ক ও আজারবাইজানে হামলার বিষয়টি নাকচ করেছে ইরান।
ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কয়েক দফায় ইরানের রাজধানী সহ আশেপাশের শহরে হামলা চালায়। এ পর্যন্ত 1200-র বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা অব্যাহত আছে লেবাননেও। বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান ও লেবাননে হামলা চালিয়ে অন্তত 1,500 অধিবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিটেমাটি হারিয়েছেন লাখো বাসিন্দা। শুধু লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 3 লাখের বেশি মানুষ। সিনেটে অনুমোদনের পর হামলা আরো নৃশংস করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। এদিকে সাইপ্রাসে ড্রোন হামলায় ইরানে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাজ্য। তারপরও দ্বীপটির সুরক্ষায় সেনা পাঠাচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস। ন্যাটো ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে। পশ্চিমা জোটটি জানিয়েছে ইউরোপকে রক্ষায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে তারা প্রস্তুত। ইরানে হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন ও ব্রিটেন। আর ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না ইরাক। যুদ্ধে জড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কায় কানাডা। তবে জড়ানোর বিষয়টি একেবারেই নাকচ করে দেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি থাকায় যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে পাকিস্তানেরও। তবে পাকিস্তানকে সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ছাড়ছে বিভিন্ন দেশের নাগরিক। গত কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় জীবন নিয়ে শঙ্কিত মধ্যপ্রাচ্যের সাধারণ বাসিন্দারা। যদিও বিমান চলাচল স্থগিত সহ নানা জটিলতায় দেশ ছাড়তে বেগ পেতে হচ্ছে এসব নাগরিকদের। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ আর কতদিন টেনে নিয়ে যেতে পারবে ইরান? কতটা সক্ষমতা আছে দেশটির? আর যুক্তরাষ্ট্রই বা কখন এই যুদ্ধের সমাপ্তি টানবে? বিশ্লেষকরা এসব প্রশ্নের সহজ কোনো উত্তর না দিতে পারলেও বলছেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে অচল অবস্থায় পরিণত করবে, যার ধকল বহন করতে হবে গোটা বিশ্বের। রাশিয়াও একই কথা বলছে। তারা কোনো ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে না ইরানকে। তবে অভিযোগের আঙুল তুলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই দায়ী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে সরিয়ে নতুন কাউকে নিয়োগের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান বলেছেন, এই নেতৃত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংকে ছেড়ে দেয়া ঠিক হবে না। বিএনপির দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে 35 দফা সুপারিশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের করা পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ, জ্বালানি মহাপরিকল্পনা বাতিল ও র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে টিআইবি। নবনির্বাচিত বিএনপি সরকারের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন খাতওয়ারি 35 দফা সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত সরকার প্রধানের ঘোষণা ও উদ্যোগকে দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিবাচক বলেই দেখছে প্রতিষ্ঠানটি। তবে মব করে বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ ও আওয়ামী লীগ আমলের সবচেয়ে বড় অর্থ লোপাটকারীর সাথে নতুন গভর্নরের সংশ্লিষ্টতার অভিযোগ, চাঁদাবাজিকে বৈধতা দিয়ে এক মন্ত্রীর বক্তব্য এবং সর্বশেষ দুদকে কমিশনারের পদত্যাগের মতো ঘটনাগুলোকে সরকারের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে টিআইবি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের মধ্যে যারা এখনও গেজেটভুক্ত হননি তাদেরকে দ্রুত স্থানীয় জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল রাজধানীর ভাসানী মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেসব ব্যক্তিদের গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, 17 বছর পর যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, যাদের আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পথ ধরে আজ অনেকে মন্ত্রী, এমপি হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের ত্যাগের প্রতিদান দিতে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক হোসেন। পরিবার যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, আমরা মন্ত্রী, এমপি হতে পেরেছি। সেটার জন্য আমি আপনাদেরকে শুধু কৃতজ্ঞতা জানাইলে হবে না, আমি দোয়া করি যাতে যারা শহীদ হয়েছে, যে কারণে তারা আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এসেছিলেন, যে কারণে তারা শহীদ হয়েছে, সেটা যাতে আমরা প্রতিদানটা দিতে পারি। আহাজারি না করে আপনাদের এই শোককে শক্তিতে রূপান্তর করেন। আগামী দিনে আপনাদের এই শোককে শক্তিতে রূপান্তর করে, যে কারণে আপনাদের পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, সেই বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। খুলনার ডাকবাংলো মোড়ে শ্রমিক দলের নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যার কথা স্বীকার করেছে অস্ত্রসহ আটক অশোক ঘোষ। গুলি করে পালানোর সময় আটক অশোক ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুন করার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজউদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। 18 থেকে 23 মার্চ ঈদের ছুটি, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করলে ডাক্তারদের লাইসেন্স স্থগিত, হুঁশিয়ারি মন্ত্রীদের। পল কাপুরের সাথে বিএনপি জামায়াতের বৈঠক, রিজওয়ানা ও খলিলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদের দাবি ডাক্তার তাহেরের। গোটা মধ্যপ্রাচ্যে অচল অবস্থা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা আরও জোরদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।